তো এখানে হচ্ছে কি মুখ বিবরে অনুরণ হলে স্বরধ্বনি আর বাধা পেলে ব্যঞ্জন ধ্বনি তৈরি হয়। তো আমরা যখন হচ্ছে ধ্বনিগুলোকে উচ্চারণ করতেছি এবং মুখ বিবরে এসে যেগুলো হচ্ছে অনুরণ হচ্ছে সেগুলোকে আমরা স্বরধ্বনি বলবো, আর যেগুলো বাধা পাচ্ছে সেগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলবো। ঠিক আছে, তাহলে আমরা মুখ বিবরে কি পাইলাম, যে বেশিরভাগ ধ্বনি এখানে তৈরি হয় এবং মুখ বিবরে অনুরণ হলে স্বরধ্বনি আর বাধা পেলে ব্যঞ্জন ধ্বনি তৈরি হয়। এরপর আমরা পাচ্ছি গলবিল, লার্নেক্স। তো অন্ননালীর উপরে গহ্বরকে গলবিল বলে। অন্ননালী মানে কি বুঝেন? অন্ননালী মানে হচ্ছে খাদ্যনালী। এই খাদ্যনালীর উপরের অংশটাকে বলা হচ্ছে গলবিল। তাহলে অন্ননালী বলতে আমরা হচ্ছে খাদ্যনালীকে বুঝি। এই খাদ্যনালীর হচ্ছে উপরে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা বলতেছি গলবিল। ঠিক আছে, এক্সটেনশন অ্যাড করলে এগুলো অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। যাই হোক, কাজ করতেছে না ওখানে। তো গলবিল হচ্ছে খাদ্যনালীর উপরের গহ্বরকে আমরা গলবিল বলি। এরপর হচ্ছে কি এখান দিয়ে ফুসফুসে বাতাস প্রবাহিত হয়। তো খাদ্যনালীর উপরে হচ্ছে বায়ুপথ, যেটা বায়ুপথ আছে ওটা দিয়ে, মানে যেটা দিয়ে আমরা খাবার খাচ্ছি ওটা দিয়ে কিন্তু আমরা শ্বাস নিতে পারতেছি না, ওটা শুধু খাদ্যনালী। এরপর ওটাকে আমরা কি তার উপরে শুধুমাত্র যেটা দিয়ে আমরা হচ্ছে শুধুমাত্র যেটা দিয়ে আমরা হচ্ছে নিঃশ্বাস নিচ্ছি, বায়ু বের হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কি গলবিল। তো গলবিল সম্পূর্ণ রুদ্ধ বা উন্মুক্ত করা যায়, ফলে এক ধরনের ধ্বনি তৈরি হয় যাকে গলনালী সৃষ্ট ধ্বনি বলা হয়। সৃষ্ট ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আপনারা অবগত, কারণ আপনারা যেহেতু পড়ছেন জানেন। তো সৃষ্ট বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি যেগুলো, সেগুলো হচ্ছে ঘোষ অঘোষের মধ্যে পড়ে। আমি ওই আলোচনায় পরে যাব, আগে এটা শেষ করি। এরপর আমরা ঠোঁট পাবো এখানে। ঠোঁট হলো প্রসারিত বা পাতলা মাংসপেশি দ্বারা গঠিত। এই যে ঠোঁট, ঠোঁটের বর্ণনা আপনারা কেউ জানেন? আমরা শুধু দেখতে পারি দুইটা ঠোঁট, মাংসের ঠোঁট, কিন্তু না, এটা আমাদের কাজে লাগে কথা বলার জন্য। তো ঠোঁট হলো প্রসারিত ও পাতলা মাংসপেশি দ্বারা গঠিত। এখানে থাকা মেন্টালিস্ট মাংসপেশি ধ্বনি গঠনের সময় ঠোঁটকে সঞ্চালিত করে। তো ঠোঁটের মধ্যে একটা মেন্টালিস্ট মাংসপেশি আছে, যেটা আসলে আমাদের কথা বলার জন্য এক একটা ভঙ্গিমা তৈরি করে। যেমন ক উচ্চারণ আমি করতেছি, একটা ভঙ্গিমা আসতেছে, স উচ্চারণ করতেছে, একটা অন্যরকম ভঙ্গিমা আসতেছে। তো প্রতিটি কথা, প্রতিটি ধ্বনির জন্য আমাদের ঠোঁটের অংশটা, যে ঠোঁটগুলো হচ্ছে অন্য অন্য ভাবে এক একটা করে ভঙ্গিমা তৈরি করে। ঠিক আছে, আর সেটা কিসের মাধ্যমে করে? মেন্টালিস্ট একটা মাংসপেশি আছে ওটার মাধ্যমে করে। তো ঠোঁট সংকুচিত, বিস্তৃত বা নিরপেক্ষ অবস্থা থেকে ধ্বনি তৈরি করে। যখন ঠোঁট একত্রে হয়ে গোলাকার হয় তখন গোলাকৃতি ধ্বনি উৎপন্ন হয়। স্বর ও ব্যঞ্জন ধ্বনি গঠনে ঠোঁটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দাঁত, আমরা দাঁতকে পাচ্ছি। তো মুখ গহ্বরে বড় একটি অংশ জুড়ে দাঁত থাকে। তো সাধারণত দুই পাশে 32টি করে জিভের ডগা বা পাতলা উপরের পাটির দাঁত স্পর্শ করলে ধ্বনি তৈরি হয়। ঠিক আছে, আমাদের দাঁত কিন্তু কিভাবে ধ্বনি তৈরি করতেছে? যখন আমাদের জিভের ডগাটা হচ্ছে দাঁতের উপরের পাটিতে লাগতেছে তখন কিন্তু ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে বা তৈরি হচ্ছে। বিশেষ করে সামনের দাঁতগুলো বহু ধ্বনি গঠনে সাহায্য করে। আমাদের সামনের দিকে যে দাঁতগুলো আছে এগুলো যখন আপনার না থাকবে, আপনার ছোটবেলায় যখন দাঁত উঠে গেছে তখন কথা বলছিলেন, কথাগুলো কি হয়ে গেছিল? হুম, দাঁতের মধ্যে কিন্তু বাতাস একটা হচ্ছে এসে ধাক্কা দেয় কিংবা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু ধ্বনিগুলো আমাদের স্পষ্ট ভাবে উচ্চারণ হয়। যখন এই দাঁতগুলো উঠে যাবে, ফাঁকা হয়ে যাবে, বয়স্ক মানুষের কথা দেখবেন যে কিরকম হয়ে যায়, আমরা স্পষ্ট বুঝতে পারি না, সবকিছু একই রকম হয়ে যায়। এজন্য দাঁতের ভূমিকা অনেক বেশি। এরপর তালু, তালু বা কোমল তালু সঞ্চালনের মাধ্যমে ধ্বনিতে নাসিক অনুরণ যুক্ত বা বর্জিত হয়। যদি কোমল তালে নাসিক পথ বন্ধ করে দেয় তবে মৌখিক ধ্বনি উৎপন্ন হয়। আমরা যে উপরে কোমল তালুকে জানলাম, সেই কোমল তালু সঞ্চালনের মাধ্যমে ধ্বনিতে নাসিক্য, আমাদের নাক দিয়ে যেগুলো আছে, নাসিক্য বর্ণ সম্পর্কে আপনারা অবগত। নাসিক্য ধ্বনি হচ্ছে ম, 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 উচ্চারণ করে নাক দিয়ে বের হবে। ন, মূর্ধন্য, দন্তন্য, খন্ডেক, তো এগুলো নাক দিয়ে বের হয়। তো আমরা সেটাকে নাসিক্য ধ্বনি বলবো। তো যখন হচ্ছে কোমল তালু সঞ্চালনের মাধ্যমে ধ্বনিতে নাসিক্য অনুরণ
যুক্ত ও বর্জিত হয় যদি কোমলতালি নাসিক্য পথ বন্ধ করে দেয়। কোমলতালু যখন নাসিক্য পথ বন্ধ করে দেবে তবে মৌখিক ধ্বনি উৎপন্ন হয়। আর যদি তালু নাকের হচ্ছে পথ খোলা রাখে তবে ধ্বনি নাক দিয়ে সম্পূর্ণ বা আংশিকভাবে বের হয়ে নাসিক্য ধ্বনি তৈরি করে। এরপর নাসিক্য ধ্বনি বা কক্ষ, আমরা এখানে আরেকটু বিস্তারিত জানবো। তো জিহ্বার পিছনের অংশ বা নাকের গহ্বর ধ্বনি তৈরিতে সাহায্য করে। নাকের পথ যখন খোলা থাকে, এই যে নাকের পথ খোলা থাকলে হচ্ছে নাসিক্য ধ্বনি হয়। আপনি নাকের পথটাকে বন্ধ করে ন বলে তো, ন ন, স্পষ্ট উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। নাকটাকে বন্ধ করে ম বলেন তো, হচ্ছে? হচ্ছে না। তো স্পষ্ট ভাবে বলার জন্য, উচ্চারণ হওয়ার জন্য আমাদের নাসিক্য পথ কি করতেছে? সহায়তা করতেছে কথা বলার জন্য। তো এখানে উচ্চারণ যে বিভিন্ন স্থানগুলো আছে সেই স্থানগুলো দেওয়া হয়েছে। এই যে ওষ্ঠ, উচ্চারণের জন্য স্থান, ওষ্ঠ হচ্ছে উচ্চারণ একটা স্থান। দন্ত, দন্তমূল, মূর্ধন্য, অগ্রতালব্য, মধ্যতালব্য, পশ্চতালব্য, মানে এটা পিছনের যেটা, শুধু তালব্যের জন্য। নাসিক্য ধ্বনির জন্য যে তালব্য গুলো আছে সেটার জন্য এই চিত্রটা। লাল আহ আলজিহ্বা, কণ্ঠনালীয়, পশ্চাৎজিহ্বামূলক, মধ্যজিহ্বা, এরপর উচ্চারণ স্থান। তো উচ্চারণ স্থান আমরা পড়ি যে মুখের যে ভিতরের অংশ, যেমন হচ্ছে জিহ্বা, ঠোঁট, তালু ও দাঁতের অংশ ধ্বনি তৈরিতে ব্যবহৃত হয়। উচ্চারক ও উচ্চারণ স্থানের মিলনে বিভিন্ন ধ্বনি তৈরি হয়। উচ্চারক এবং উচ্চারণ স্থান কিন্তু দুইটাই আলাদা। আমরা যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু হচ্ছে, আর উচ্চারণ স্থান কি? মনে করেন ঠোঁট একটা উচ্চারণ স্থান, ক আমরা উচ্চারণ করছি। তো নিচে একটা তালিকা দেওয়া হলো, যেমন এই যে স্বরযন্ত্রীয় হচ্ছে উচ্চারণ, উচ্চারক বাক প্রত্যঙ্গ উচ্চারণ স্থানের জন্য কোনগুলো, উৎপাদিত ধ্বনি কোনগুলো এবং উৎপাদিত বাংলা ধ্বনিরূপ কোনগুলো হয় সেটার কিন্তু একটা তালিকা এখানে দেওয়া হয়েছে। যেমন স্বরযন্ত্র, জিহ্বামূলীয় বা কণ্ঠ নালীয় ধ্বনি ক, খ, গ, ঘ, হ। এরপর হচ্ছে এগুলো মূলত এখানে যে ক খ গ ঘ ঙ হ আছে না, এগুলো হচ্ছে স্বরযন্ত্রীয়, স্বরতন্ত্রীয়, গলনালীয় এবং হচ্ছে এই যে এগুলো আপনারা যখন জানবেন তখন আপনাদের ব্রিফে কেউ আটকাইতে পারবে না। তাহলে একটা টপিকে আমরা কত বিস্তারিত তথ্য জানতেছি আপনারা জানেন? আমরা বিস্তারিত তথ্য জানতেছি একটা টপিক থেকে। তাহলে আপনারা যখন টপিকে গুরুত্ব দিবেন তখন তো প্রশ্ন থেকে কেউ আটকাইতে পারবে না। এর জন্যই আমি চাই আপনারা ভালো কিছু করেন, আপনাদেরকে কৌশলগতভাবে আপনারা টপিক পড়েন, তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনারা শুধু মার্কেটের অনলাইনে যে সাজেশন আছে সাজেশন ফলো করে হচ্ছে কোশ্চেন টু অ্যান্সার করবেন, ওয়ান টু ওয়ান করবেন, তাহলে ধরা খেয়ে যাবেন। এর জন্যই অনেক স্টুডেন্ট ফেল করে। প্রতি বছরে এই সাবজেক্টগুলোতে ফেল করার একমাত্র কারণ হচ্ছে যে কঠিন থেকে তারা টপিকের দিকে আগায় না, না আগায় শুধু সাজেশন ফলো করে। কিন্তু সাজেশন থেকে হুবহু প্রশ্ন না আসতে পারে। সাজেশন কিভাবে বানাইছে? সাজেশন বানাইছে বিগত সাল অ্যানালাইসিস করে, কিন্তু বিগত সাল থেকে সব প্রশ্ন তো আসবে না। স্যাররা তত বোকা হয়ে বসে নাই। আপনার পুরো বই আছে, আপনি 5টা প্রশ্ন করবেন, 5টা থেকে কমন পাবেন, এত সহজ ব্যাপার না। বুঝতে পারছেন? তাহলে কি করবেন? অবশ্যই টপিকের উপরে গুরুত্ব দিবেন। আজকে আমি 1 নম্বর টপিক নিয়ে শুধু আলোচনা করলাম। এরপর হচ্ছে আমরা অন্যান্য টপিক নিয়ে হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনা এমনিতে অনেক দীর্ঘ হয়েছে, আর প্রথম দিনের কারণে সবাইকে জয়েন করানো, ক্লাস সেট করা সব মিলে আসলে আমার অনেক বেশি টাইম লেগে গেছে। এজন্য আমি আজকে আর বেশি কন্টিনিউ করতে পারতেছি না। একজন জিজ্ঞেস করছিলেন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি? গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, শ্বাসাঘাত, আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এবং হচ্ছে মূলধ্বনি। এই 6টা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকগুলো পড়লেই এনাফ, এর বাইরে আপনাকে টপিক পড়তে হবে না। ওই টপিকগুলো পড়বেন আপনি, ক বিভাগে কমন পাবেন, খ বিভাগে পাবেন, গ বিভাগে পাবেন। এর বাইরে তো আপনার আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে? শেষেরটা কি বলছেন? জি জি, শেষেরটা বলছে মূলধ্বনি। মানে শেষের টপিকটা? মূলধ্বনি। আচ্ছা।